রূপান্বিতা রায়ের লেখা গল্প রাতুলের লড়াই। শালা বউকে পিটিয়ে আবার রাস্তায় বেরিয়েছে, লজ্জাও করে না। থুতু ফেলার মতো করে কথা কটা ছুঁড়ে দিল ক্লাবের সামনে বসে থাকা কজন, যারা সবাই রাতুলের চেনা। পুজো শেষ হয়েছে কদিন হলো, এখনও প্যান্ডেল খোলা হয়নি। ছুটে ছুটে ভাবটাও রয়ে গেছে এখনও। শরতের আকাশে এখনও পেঁজা তুলোর মতো মেঘ আর মন ভালো করা রোদ্দুর। কিন্তু এত কিছুর মধ্যেও কালশিটের দাগের মতো রয়ে গেছে মহালয়ার দিনটা। বিয়ের পর থেকেই প্রীতির সঙ্গে একটা খিটিমিটি লেগেই ছিল রাতুলের মায়ের। যেরকমটা আর 5টা বাড়িতে শাশুড়ি বউয়ের মাঝে হয় সেরকমই, তার চেয়ে বেশি কিছু না। কখনো হয়তো প্রীতি কোনো রবিবার শখ করে হানি গার্লিক চিকেন রান্না করলো, আর মা বলে উঠলেন, আমি ডাল ভাতই খাবো, এসব খেলেই আমার অম্বল হবে। শুনে প্রীতির মুখ ভার। তো কোনো দিন প্রীতির অফিস থেকে ফিরতে দেরি হওয়া নিয়ে মায়ের মুখ ভার। এভাবেই চলছিল 2016 থেকে। তবে এই মুখ ভারটা কখনোই কিন্তু মাত্রা ছাড়া হয়ে যায়নি। প্রীতি একটু বেডরুমে রাতুলের কাছে গজগজ করতো। মা হয়তো মাসিকে ফোনে কিছু বলতো দুপুরে যখন একা থাকতো, কিন্তু সামনাসামনি কখনোই ঝগড়া অশান্তি হয়নি। তবে সামনাসামনি কিছু না হওয়া মানেই যে সব ঠিক আছে তা না। সেটা প্রথম রাতুল বুঝেছিল অতিমারিতে ঘরে আটকে থাকার পর। প্রীতি আর ওর দুজনের অফিসেই ওয়ার্ক ফ্রম হোম চলছিল। সেই সময়টা কম বেশি সবারই একটা দমবন্ধকর পরিস্থিতি ছিল, আর সেই সঙ্গে পাল্লা দিয়েছিল দুশ্চিন্তা, চাকরিটা থাকবে তো। তখন ঘোর লকডাউন, আর সেই সময়ে একদিন রাতুল বুঝতে পারে প্রীতি ভালো নেই। মানে এতদিন মায়ের উপর অনুযোগ ছিল, কিন্তু বাইরের একটা জীবন ছিল, অফিস ছিল। অফিসের পরেও ওর কাছে বন্ধুদের সঙ্গে কফি ব্রেক ছিল, শপিং ছিল, সপ্তাহান্তে দুজনের কাছাকাছি আসা ছিল। লকডাউনে প্রীতি খুব একা হয়ে গেছিল যেন। একদিকে সবিতা পিসে আসতে পারছেন না বলে কাজ জমে যেত অনেক। তখন সপ্তাহে একদিন বাজারে গিয়ে যতটা সম্ভব বাজার করে আনতে হতো, আর যতদিন সম্ভব সেই দিয়েই চালাতে হতো। তা মা নিজেই রান্নার ভার নিয়েছিলেন, কিন্তু বাকি সব কাজ, ঘর ঝাঁট, মোছা, ডাস্টিং, বাসন মাজা সব করতে হতো প্রীতিকে। রাতুল প্রথম প্রথম সাহায্য করতে চেয়েছে, কিন্তু তাতে নাকি উল্টে কাজ বেড়ে যেত প্রীতির, তাই ও আর করেনি। হয়তো সেটাই ছিল দুজনের সম্পর্কের কফিনে প্রথম ব্রেক, বা হয়তো ব্রেকটা লেগে গেছিল আগেই, বোকা রাতুল টের পায়নি। টের যখন পেল তখন বেশ দেরি হয়ে গেছে। লকডাউনে ওদের কোম্পানির ডাউন সাইজিং চলছিল। কাজ চলে না গেলেও এক ধাক্কায় 20% স্যালারি কমে গেছিল রাতুলের, যেটা একটা সংসারের জন্য বড় ধাক্কা। এর আগে প্রীতির মাইনের টাকাতে কখনো হাত দেয়নি রাতুল, কিন্তু প্রথম যেদিন স্যালারি কমে যাবার কথা বলেছিল, প্রীতি খুব গম্ভীর হয়ে বলেছিল, আমি কিন্তু সংসারে হেল্প করতে পারবো না। আমার 2টো SIP আছে, আরও কিছু ইনভেস্টমেন্ট আছে, আর কিছু পারবো না আমি। সেই থেকে হালকা অশান্তি, কথা কাটাকাটি শুরু হলো। ফাটলটা গভীরতর হলো। 2022-এর পুজোর সময় রাতুল জানতে পারে প্রীতির জীবনে এসেছে একজন। ফেসবুক থেকেই আলাপ। তুমি কিভাবে পারলে? রেগে উঠেছিল রাতুল। আমি ইচ্ছে করে কিছু করিনি রাতুল, হয়ে গেছে। আমি বেরিয়ে আসতে চেষ্টা করছি, শান্ত গলায় বলেছিল প্রীতি। আর এটা যদি আমি করতাম? তুমি কিছু করনি বলেই তো আজ এটা হচ্ছে রাতুল। আমি কি করিনি? কখনো জানতে চেয়েছো আমি কেমন আছি? যা বাবা, তুমি তো দিব্যি ভালোই ছিলে, তোমার অফিসও ঠিকঠাক চলছে, খারাপ কি আছো? এটাই তোমার সমস্যা, সব কিছু অ্যাজিউম করে নাও। ক্লান্ত হয়ে গেছি আমি। এবার আমাদের কি হবে? বললাম তো, সেরকম সিরিয়াস কিছু হয়নি। 2বার ডেটে গেছি মাত্র, আমি বেরিয়ে আসব। মুখে আর কিছু বলেনি রাতুল, তবে প্রীতির ওই শান্ত স্বর আর 2বার ডেটে গেছি মাত্র তা ভুলতে পারছিল না ও। মেল ইগোতে আঘাতও লেগেছিল। চুপ করে গেছিল দুজনেই। মা কারণটা বুঝতে না পারলেও দুজনের মধ্যে যে কিছু একটা মন কষাকষি চলছে বুঝে গেছিলেন। দুজনকেই কি হয়েছে জানি না, মিটিয়ে নাও, যাই হয়ে থাক বলেও ছিলেন। আর 5 জন মায়ের মতোই। প্রীতি ওর বাড়ি চলে গেছিল, থেকে এসেছিল দিন কয়েক, আবার পুজোর আগে আগে এসেছিল। আস্তে আস্তে জীবন নিজেদের ছন্দে ফিরে এসেছিল।
সেই সোম থেকে শনি অফিস, মাঝে মাঝে সিনেমা দেখা, এটা ওটা খাওয়া, বাইরে বা বেশিরভাগটাই বাড়িতে অর্ডার দিয়ে, ওটিটিতে ভালো ওয়েব সিরিজ দেখা, আর সপ্তাহান্তের আদর। ভালোই বা বলা ভালো, স্বাভাবিক চলছিল সব কিছু। বাদ সাধল 23শে জুলাইতে ওদের বিবাহ বার্ষিকী, উইকডেতে পড়েছিল, তাই ডিনার করে বাড়ি ফিরছিল ওরা। ভালো পান ভোজন, ফুরফুরে মুডে ছিল রাতুল। এই আমাদের 7 বছর হয়ে গেল আজ, বলো? আমাদের বিয়ের সময় তুমি যা সুন্দর ছিলে, এখন তার চেয়েও বেশি হয়েছে। একটু বেশি আশ্লেষে এসেছিল রাতুলের কণ্ঠ। আহা, ব্লাশ করেছিল প্রীতি। একটু থমকে গেছিল, ঠোঁটটা কামড়ে ধরেছিল। তারপর বলেছিল, তাও ভালো, কতদিন পরে একটা কমপ্লিমেন্ট দিলে আমাকে। দিই তো, সবসময় তো বলি আমার বউ কত সুন্দর। বলতে বলতে কাছে এগিয়ে আসছিল রাতুল, আর তারপরেই বলেছিল, এই আমাদের বেবি হলে সে যেন তোমার মতো হয়। আমাদের বেবি শুনেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছিল প্রীতি। একটু হাই অবস্থাতেও সেটা নজরে এসেছিল রাতুলের। তবে আর কথা বাড়ায়নি সেদিন, কিন্তু তারপর থেকেই কথাটা মাথার মধ্যে ঘোরাফেরা করতো প্রায়ই। বিয়ের প্রথম বছর 5 সন্তান নিয়ে ভাববে না ওরা, এটা দুজনেরই মিলিত সিদ্ধান্ত ছিল। তারপর অতিমারি, সম্পর্কের টানাপোড়েন, কেরিয়ারের ডামাডোল, সব মিলিয়ে মাথাতেও আসেনি রাতুলের। কিন্তু এখন তো ভাবাই যায়, এখন কেরিয়ারের ভালো জায়গায় আছে, বয়সও বাড়ছে। একটা রবিবার ছিল, নিয়ম মতো দুপুরে খাওয়া দাওয়ার পরে শুতে এসেছে প্রীতি। রাতুল বেবির কথা তুলেছিল, আর তারপরেই প্রীতি বুঝিয়ে দিয়েছিল ও এখনও প্রস্তুত না। কিন্তু ডার্লিং, তুমিও তো 35 হয়ে গেলে, আমি 37। এমনিতেই সবাই বলছে লেট হয়ে গেছি আমরা। সবাই মানে কে? তোমার মা আর মাসি, তাই তো? আহো, ওদের আবার কেন টানছ? কেন টানবো না? তোমার মাসি আমাকে সেদিন ফোন করে ইনিয়ে বিনিয়ে একই কথা বলেছেন। আমার বন্ধুদের সবার বাচ্চা এখন স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, তার জন্য আমাকেও নিজের কেরিয়ারকে বলি দিতে হবে, তাই তো? আহা, বলি কেন? এখন ম্যাটারনিটি পলিসি কত ভালো হয়ে গেছে, তাছাড়া কত রকম ওয়ার্ক ফ্রম হোম অপশান আছে এখন। আমি তোমার মায়ের সঙ্গে বেশি দিন এক বাড়িতে থাকলে পাগল হয়ে যাব। বারবার মায়ের নাম করে এভাবে কথা বলো না। মা কী করেছে তোমার সঙ্গে? রেগে গেছিল রাতুলও। কি করেননি? আমাকে কখনো মেনে নিতে পারেননি, আমার রান্নাও খাননি, হিংসে, সব হিংসে। কবেকার ঘটনা তুমি মনে করে রেখে দিয়েছো প্রীতি? এইভাবেই, যাকে বলে আনুষ্ঠানিকভাবে অশান্তি শুরু হয়েছিল। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3টে মাস যে কীভাবে কেটেছে ভাবতেই অস্বস্তি হয় রাতুলের এখনও। রোজ অশান্তি, ছোটোখাটো ব্যাপারে, এমনকি বিছানায় কেন তোয়ালে রাখা আছে থেকে শুরু করে রোজ রোজ এক খাবার, অশান্তির কোনো নির্দিষ্ট বিষয় ছিল না। যেন অশান্তি করতে হবে, করতেই হবে, তাই করা। অশান্তি এতটাই চরমে উঠেছিল যে বাধ্য হয়েই রাতুল বলেছিল, তুমি কটা দিন ওই বাড়ি থেকে এসো, আমি চলেই যাব, আর কখনো ফিরব না। একেবারে চলে যাবার মতো কিছু কি হয়েছে আমাদের মধ্যে? আমি তোমার সঙ্গে থেকে টায়ার্ড, আমিও টায়ার্ড, রোজ রোজ অশান্তি আর চেঁচামেচিতে। এইভাবেই শুরু হয়েছিল সেদিনের ঝামেলা। তবে রাতুলের মা এসে গেছিলেন মাঝে। উফ, থামবি তোরা, রোজ রোজ এত সমস্যা কিসে তোদের? মা বলে উঠেছিলেন। আপনিই তো আমাদের সমস্যা, এত হিংসা করেন কেন আমাকে? আচমকা বলে উঠেছিল প্রীতি। আমি? অবাক হয়েছিলেন মাও। হ্যাঁ, আপনি। কোনো দিন আমাকে আপন ভেবেছেন? খালি মুখে আমি বৌমা না, মেয়ে চাই বললেই হয় না, সেটা মানতেও হয়। ঝাঁঝালো গলায় বলে উঠেছিল প্রীতি। মাকে এভাবে বলাটা মানতে পারেনি রাতুল, তাই হাত ধরেছিল প্রীতির। প্রীতি, প্লিজ, আমাদের প্রবলেম, মাকে টেনো না। পরদিন অফিস থেকে আর বাড়ি ফেরেনি প্রীতি। ফোনের পর ফোন করেছে রাতুল, ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সেটাই নীল টিক পড়েছে। শেষে ওর মাকে ফোন করেছিল রাতুল। গলা যতটা সম্ভব স্বাভাবিক রেখে কুশল জিজ্ঞেস করে বলেছিল, প্রীতি ফিরেছে? হ্যাঁ, এই তো ওর ঘরেই আছে, কথা বলবে? হ্যাঁ দিন, বলেছিল রাতুল। বলো, নিষ্প্রিয় স্বর ছিল প্রীতির।
এতবার ফোন করছি, মেসেজ করছি, জানালে না একবার ওই বাড়ি গেছো? এতক্ষণের পুঞ্জীভূত টেনশন রাগ হয়ে বেরিয়ে গেছিল গলা থেকে। এত চিন্তার কি আছে? মানে তুমি তো বলেও যাওনি যে ওই বাড়ি যাবে। সব কথা তোমাকে বলতে হবে? তাছাড়া কাল তুমি আমার গায়ে হাত তুলেছ রাতুল। স্তব্ধ হয়ে গেছিল রাতুল। গায়ে হাত? কখন তুলল? ও তো হাত ধরেছিল মাত্র। তার পরের দিন মহালয়া ছিল। ওদের অফিস মহালয়ায় ছুটি দেয় না, তবে যারা তর্পণ করে তারা ছুটি নিতে পারে জমানো ছুটি থেকে, বা দেরি করে অফিসে যেতে পারে। সেজন্যই তর্পণ সেরে একটু দেরিতে অফিসে ঢুকেছিল ও। অন্যদিন অফিসে ঢুকেই একটু হাই হ্যালো হয়, তারপর কাজ শুরু হয়। তবে সেদিন সবাই যেন একটু বেশি গম্ভীর ছিল। অফিসের লোকজনও অন্য দিনের তুলনায় কম ছিল, আর যে কজন ছিল সবাই যেন খুব বেশি ব্যস্ত ছিল। একটু অবাক হয়ে নিজের ডেস্কে এসে বসেছিল রাতুল। কাজ শুরু করতে যাবে, ওর মাসতুতো দাদার রাজাদার ফোন এসেছিল। বাপ্পা, কোথায় তুই? শুভ মহালয়া, আমি তো অফিসে, খোশ মেজাজেই বলেছিল রাতুল। ফেসবুক দেখেছিস? ফেসবুক? না তো। কেন? আগে ফেসবুকটা দেখ, তবে তো বুঝবি। কিছু হয়েছে? জিজ্ঞেস করেছিল রাতুল। আসলে ফেসবুক ওর আছে ঠিকই, কিন্তু একদমই অ্যাক্টিভ না ও। কচ্ছিৎ কখনো প্রীতি বলে ছবি দিতে, তখন দেয়, এই আর কি। তাও রাজাদার কথা শুনে একবার ফেসবুকটা খোলেও, আর তখনই চোখে আসে প্রীতির দীর্ঘ একটি পোস্ট। অনেক ভেবেচিন্তে এই পোস্টটা করছি আমি। গত কয়েক বছর ধরেই একটা অত্যন্ত টক্সিক সম্পর্কে জড়িয়েছিলাম, যেখানে প্রতিটা দিন আমাকে অপমান আর অবমাননার শিকার হতে হয়েছে। আমার স্বামী রাতুল মুখার্জি একজন মদ্যপ, চরিত্রহীন। সে আমাকে দিনের পর দিন অপমান করেছে। মদত দিয়েছে আমার শাশুড়ি শোভারানী মুখার্জিও। কিন্তু আর না, গায়ে হাত উঠেছে এবার আমার। তাই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি সম্পর্কটা থেকে। আজ মহালয়া, মা দুর্গা আসছেন। আমিও প্রস্তুত মায়ের মতোই বাস্তবের অসুরের সাথে যুদ্ধ করতে। আশা করি জয়ী হব। পোস্টটা দেখেই প্রায় হাঁ হয়ে গেছিল রাতুল। টক্সিক সম্পর্ক, গায়ে হাত তোলা, মদ্যপ, চরিত্রহীন। মদ্যপান কোনোদিনই পছন্দ নয় রাতুলের। তাও প্রীতির সাথে বেড়াতে গেলে কখনো সখনো পান করে, কিন্তু তাও সামান্যই। তার জন্য কেউ মদ্যপ হয়ে যায়? আর চরিত্রহীন? যেখানে অ্যাফেয়ার চলেছে প্রীতির। সকালে করা পোস্টে প্রায় 100টার বেশি লাইক, লাভ, 70টা কমেন্ট, সবগুলোই পাশে আছির মতো। সেই মহালয়া থেকেই দ্বাদশী। কিভাবে যে দিনগুলো কেটেছে রাতুলের ওই জানে। আত্মীয় স্বজনের ফোন, বন্ধুদের ফোন, অনেকগুলি নিছকই খোঁজ নেবার জন্য যে না বোঝাই যাচ্ছিল। মুখরোচক চাটনি কে না চায়? প্রীতির সাথে ওর বাবা মায়ের সাথেও যোগাযোগ করেছে রাতুল। প্রীতি ফোন ধরেনি, ওর বাবা ধরেছিলেন। ওকে স্পষ্ট দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ রাতুল, এরপরে আর কোনো কথা হতে পারে না। প্লিজ তুমি আর ফোন করো না আমাদের, ওকে একটু শান্তি দাও। এই কটা দিন কোথাও বেরোতে পারেনি। পুজোর বাদ্যে শুনেছে ঘরেতে বসেই, আর চোখের জল ফেলেছে। মায়ের মুখের দিকেও তাকানো যাচ্ছে না। কিন্তু ঘরে থাকলেই তো হবে না, পেটে তো খাবারও দিতে হবে। এতদিন বেরোনোর মানসিকতা ছিল না, কিন্তু কাহা তো কার খাবার অর্ডার দিয়ে চালানো যায়। তাই প্রায় বাধ্য হয়েই বাজারের জন্য বেরিয়েছিল রাতুল। আর তখনই কানে এলো কথাগুলি। মাথা নিচু করে পাড়ার দোকানে ঢুকলো। বাজার পর্যন্ত যেতে ইচ্ছে করছে না। এখান থেকে আলু, ডিম, পেঁয়াজ কিনে নেবে। বহু পুরনো দোকান। ওকে প্রায় জন্মাতে দেখেছেন রাজু কাকু। দোকানের বাইরে একটা বেঞ্চ রাখা থাকে, যেখানে বাবা এসে আড্ডা দিতেন সন্ধেবেলা। সেই উনিও ওকে দেখে একটু গম্ভীর হয়ে গেলেন যেন। তারপর বললেন, কি লাগবে? ওই 12টা ডিম, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু। আর কিছু? এই রে, মায়ের কাছ থেকে তো জেনে আসা হয়নি আর কিছু লাগবে কি না। মাকে ফোন করতে যাবে? হঠাৎ কানে এলো রাজু কাকুর কথা। বাপ্পা, তোমাকে তো ভালো মানুষ জানতাম, তুমি এরকম নিস আমি ভাবতেই পারছি না। শম্ভুদা চলে গিয়ে বেঁচে গেছেন। কাকু, আমি নির্দোষ, আমি কিছুই করিনি। মাথা নিচু করে বলে ওঠে রাতুল। কি কি বললে? কাকু, আমি সম্পূর্ণ নির্দোষ।
আমি জানি না ও এরকম কেন লিখল। আমি কোনোদিন ওকে অপমান করিনি, মারা তো দূরের কথা। তাহলে কি বৌমা মিথ্যে মিথ্যে লিখেছে? আমি জানি না ও এরকম কেন লিখেছে। বিশ্বাস করো কাকু, আমি নির্দোষ। চোখ ছলছল করছে রাতুলের। যিনি প্রায় জন্মাতে দেখেছেন তাঁর স্বরেও ধিক্কার। অফিসেও কানাকানি চলছে খুব, সেই জন্যই পুজো কেটে গেলেও অফিসে জয়েন করতে পারেনি। ওর দুজন কলিগ শুভ বিজয়া জানাবার আছিলায় ফোন করেছিল। তখনই বুঝেছে প্রীতির পোস্টের স্ক্রিনশট শেয়ার হয়ে গেছে ওদের মধ্যে। পোস্টটা পাবলিক ছিল যে। কোথায় যাবে এবার রাতুল? কেউ কি নেই যে একটু বিশ্বাস করবে ওকে? কাকু, আমি সত্যি কিছু করিনি। সামান্য মন কষাকষি হয়েছিল। ও যে বাড়ি যাবে সেটাও বলেনি আমাকে। আমি পাগলের মতো কল করে গেছি, ধরেনি। তারপর তো একদিন হঠাৎ করে এই পোস্ট। যখন কিছু করিসনি তখন প্রতিবাদ কর। ঠোঙায় সাবধানে ডিম ভরতে ভরতেও বলে উঠেছিলেন রাজু কাকু। কিন্তু কিভাবে প্রমাণ করব কাকু? ওর জন্য সব জায়গায় জবাবদিহি করতে হচ্ছে আমাকে। তুই তো কিছু করিসনি, তাহলে এভাবে মাথা নিচু করে চোখ নামিয়ে কথা বলছিস কেন? দরকারে আইনি সাহায্য নে, কিন্তু এরকম মিনমিন করলে তো সবাই তোকেই দোষী ভাববে। বাড়িতে ফিরেও কথাটা ভাবছিল রাতুল। এই যে আজ ও বাজারে গেল না, সে তো শুধুই মেরুদণ্ডহীনতার জন্য। নিজের কাছেও তো ও জানে ও দোষ করেনি। তাহলে আর মাও তো বেরোতে পারছে না। যে মা বাবা চলে যাবার পরে দুর্গা ঠাকুর বরণে গেছিলেন, যে মা দুর্গা সধবাদের মতো বিধবাদেরও ঘরের মেয়ে বলে, যাকে দেখে কত মানুষ অনুপ্রেরণা পেয়েছেন, তিনি কেন বিনা কারণে মদত দেওয়ার জন্য দোষী হবেন? ভাবতে ভাবতে উত্তেজিত হচ্ছিল রাতুল। আগু পিছু না ভেবে প্রীতিকে একটা ফোন করল। এবারেও নিরুত্তর। উফ, একবারও ফোনটা কি ধরা যায় না? 7 বছরের দাম্পত্যে কি এটুকুও প্রাপ্য নয় ওর? 7-5 ভেবে মেসেজ করতে শুরু করলো ও। শেষ কয়েকটা মেসেজে চোখ গেল। তুমি কোথায়? ফোন ধরছো না কেন? সেই প্রথম দিনের মেসেজ। তোমার একটা পোস্ট দেখলাম। কেন লিখেছো এসব? আর কী সব লিখেছো? আমি মদ্যপ? বলো, কবে আমি মদ্যপ হলাম? আর আমি চরিত্রহীন? প্লিজ পোস্টটা ডিলিট করো। মাকেও বিনা কারণে টেনে এনেছো তুমি। প্রীতি, পুজো শুরু হচ্ছে, আমরাও সব ভুলে নতুন করে শুরু করতে পারি না? সপ্তমীর দিনের মেসেজ। সবগুলোতেই ব্লু টিক আছে, অর্থাৎ মেসেজগুলো পড়েছে প্রীতি, উত্তর দেয়নি। কিছুক্ষণ ভেবে একটা মেসেজ টাইপ করেও। তোমাকে অনেকবার ফোন করলাম, ধরলে না। আসলে কিছু বলার ছিল। তুমি যেভাবে জনসমক্ষে আমার মর্যাদাহানি করেছো সেটা ক্রিমিনাল অফেন্স। আমার উকিলবাবু তোমার সঙ্গে কথা বলবেন। তবে জেনে রেখো, তোমার ওই অ্যাফেয়ারের কথা, যেটা আমি আগে কাউকে বলিনি, সেটাও উঠবে কোর্টে। কারণ তুমিও জানো আমার কখনোই কোনো তৃতীয় ব্যক্তির প্রতি আকর্ষণ ছিল না, শুধুই তোমাকে ভালোবেসেছিলাম। কিন্তু দিনের পর দিন নিজের সম্পর্কের কথা স্বীকার করে চ্যাট করেছো তুমি আমার সঙ্গে। সেগুলো নিয়েও কথা উঠবে এবার। আর আমার ব্যাংকের ট্রানজ্যাকশান থেকে প্রমাণ হয়ে যাবে আমি মদ্যপ নই। আর আমার মা কোনো অন্যায় করেননি, উল্টে তোমার জন্য তিনি শয্যাশায়ী। একজন সত্যরোধ্য মানুষের প্রতি এ অবিচার। যাই হোক, আইপিসিসি সেকশন 500 আছে, আদালত আছে, সুবিচারও পাবো নিশ্চয়ই। মেসেজটা পাঠিয়েই খুব ক্লান্ত লাগে রাতুলের। এক সময়ের ভালোবাসা তীব্র হাহাকার হয়ে গেছে, এতটাই যে নিজের সম্মান, বিশ্বাস সব প্রশ্নের মুখে চলে গেছে। অদ্ভুত একটা ক্লান্তিতে চোখ বুজে আসছিল রাতুলের। কিছুক্ষণ পর একটা ফোনের আওয়াজে ঘুম ভাঙল রাতুলের। রাজাদা কলিং। এই রে, আবার সেই এক জবাবদিহি। ধরব না ভেবেও মত পরিবর্তন করে রাতুল। নিজের জন্য নিজে যদি লড়াই না করে তবে কে করবে? হ্যাঁ বলো, ফেসবুকটা দেখেছিস? আবার ফেসবুক? আহা, দেখোই না। চশমা পরে ফেসবুক খোলে রাতুল। প্রীতির প্রোফাইলে নতুন পোস্ট। আমার প্রোফাইল হ্যাক হয়ে গেছিল। আজ অনেক দিন পরে খুলে দেখি আমার স্বামী রাতুল মুখার্জি এবং শাশুড়ি মা শোভারানী মুখার্জির নামে অসত্য এবং কুকথা লিখে পোস্ট করা হয়েছে। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। রাতুল মদ্যপ বা চরিত্রহীন নয়, আমাকে অপমান করেনি কখনো। 1 বার 2 বার 3 বার
মেসেজটা পড়ে রাতুল, তারপর পোস্টের স্ক্রিনশট নিয়ে হাসে মনে মনে। এত সোজা প্রীতি, নিজের জালে জড়িয়ে পড়া এত সোজা। ফোন যে হ্যাক হয়নি লেখার ধরন দেখেই বোঝা যাচ্ছে, দুটি লেখাই একই রকম। তাছাড়া ফোনের লোকেশনও ট্র্যাক করা যাবে অনায়াসেই। আপাতত স্ক্রিনশটগুলোকে নিজের প্রোফাইলে শেয়ার করার পালা। আর তারপর তো আইনি লড়াই, নিজের জন্য লড়াই। বুক ভরে শ্বাস নেয় রাতুল। বুকের মাঝে আগুন, তাও নিজের শীত নাড়ার জোরটা টের পাচ্ছিল রাতুল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।